সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। লাশের ওপর হবে বিধানসভা ভোট, রাজনৈতিক দলগুলিকে হুঁশিয়ারি চাকরিহারাদের, চান দ্রুত সমাধান। অতীত ভুলে হাওড়ায় রামনবমীতে ধর্মীয় সহাবস্থান, আদালতের নির্দেশ মেনে কর্মসূচি। 9% হিন্দু ভোট দিলেই রামরাজ্য, রামনবমীতে মিঠুনের বার্তা। চড়া সুদে বাড়ির ঋণ থেকে ব্যক্তিগত ধার, ইএমআই মেটাতে অথই জোরে চাকরিহারা শিক্ষকরা। কম্পনে বিধ্বস্ত মায়ানমারের পাশে বাংলাদেশ, ওষুধ খাবার পাঠালো ইউনূস সরকার। আমাদের লাশের ওপর বিধানসভা ভোট হবে। সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারা সভা করবেন, সেখানে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবার চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন চাকরিহারাদের একাংশ। শুধু তৃণমূল কংগ্রেস নয়, সমস্ত রাজনৈতিক দলকে একজোট হয়ে রাস্তা বের করতে বললেন তারা। না হলে 2026-এর নির্বাচন কেউ লড়তে পারবে না বলে সতর্ক করলেন সকলে। রবিবার শহীদ মিনারের পাদদেশে জমায়েত করেন চাকরিহারাদের একটা বড় অংশ। তাদের বক্তব্য, সব রাজনৈতিক দলগুলি এখন মরাকান্না কাটছে। প্রত্যেকেই বলছে তারা সুপ্রিম কোর্টের রায় মানতে পারছে না, যোগ্যদের সঙ্গে অন্যায় হয়েছে। অর্থাৎ এক কথায় তারাও রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে ইস্যুতে একজোট হয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করছে। তাই তারা চান সকলে একসঙ্গে এই সমস্যা সমাধানের চেষ্টা করুক। চাকরিহারাদের হুঁশিয়ারি, আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেব না, আমাদের লাশের উপর দিয়ে নির্বাচন লড়তে হবে। তারা সাফ জানাচ্ছেন সুপ্রিম কোর্টের রায় তাদের কাছে মৃত্যুদণ্ডের সমান। তাদের পাশে দাঁড়িয়ে যদি কেউ সমাধান না বের করতে পারে, তাহলে আসন্ন বিধানসভা নির্বাচন তাদের লাশের উপর দিয়ে হবে। সুপ্রিম কোর্টের রায় তারা মানতে পারছেন না, কারণ শীর্ষ আদালত কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে তা তাদের বোধগম্য হয়নি। এমনটাই জানিয়েছেন চাকরিহারাদের একাংশ। এমনকি তারা এও বলেছেন, সিবিআই তদন্ত রিপোর্ট শীর্ষ আদালত গ্রাহ্য করেনি, তাহলে সিবিআইকে দিয়ে তদন্ত করানো হলো না কেন? কি লাভ হলো সিবিআই তদন্ত করে? চাকরি বাতিলের পর এই প্রশ্ন তুলেই সরব চাকরিহারারা। শীর্ষ আদালতের রায়কে মান্যতা না দিয়ে তাদের বক্তব্য, মৃত্যুদণ্ড দিতে গেলে বছরের পর বছর বিশ্লেষণ করা হয়, কিন্তু তাদের মামলায় সময় নিয়ে যাবতীয় তথ্য বিশ্লেষণের সময় হলো না দেশের সর্বোচ্চ আদালতের। অবশ্যই রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হবে। হাওড়ায় রামনবমীর মিছিলের সাম্প্রদায়িক সম্প্রতির ছবি। গত 2 বছরের রেকর্ড অনুযায়ী রামনবমীকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ছিল এবারের হাওড়ায়, কিন্তু রবিবার সেই উত্তেজনার বিন্দুমাত্র আঁচ পাওয়া গেল না, বরং হিন্দু মুসলমান হাতে নাতে রেখে রামনবমীর মিছিলে হাঁটলো। যে দৃশ্য দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো হাওড়া সিটি পুলিশ। যেসব এলাকায় রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তির সম্ভাবনা ছিল, সেই এলাকাগুলিতেই এবারে চোখে পড়লো সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশ। যে রাস্তায় শোভাযাত্রা বেরোয়, সেই সব রাস্তার দুধারে ছিল মহিলাদের চোখে পড়ার মতো জমায়েত। তারা কেউ প্রার্থনায় মগ্ন, কেউ আবার হাত জোর করে দাঁড়িয়ে দেখছেন শোভাযাত্রা। মিছিলের আশেপাশে কোথাও আশঙ্কার ছায়া ছিল না, বরং ছিল ভক্তিভাব ও ধর্মীয় সম্প্রীতির ছাপ। প্রচুর মানুষ এদিন হাওড়ার 3টি রামনবমী শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রামনবমী ও কীর্তনে গলা মেলান সকলে। এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী বলেন, 2টি শোভাযাত্রা সকালে শুরু হয় এবং একটি সন্ধ্যেবেলায়। আমরা শান্তিপন্ডা, চোল, সতর্কা স্টেশন এই এলাকাগুলিতে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের তরফে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সর্বত্রই ছিল শান্তিপূর্ণ পরিবেশ। জনসাধারণের মধ্যে ছিল ভালো রকম সহযোগিতা, পারস্পরিক সম্প্রীতি। কোনো সমস্যা হয়নি। 9% হিন্দুরা ভোট দিলে রামরাজ্য প্রতিষ্ঠা হবে। রামনবমীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। এদিন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বারাসতে মিছিল করেন মিঠুন। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং মহাগুরু মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে 12 নম্বর জাতীয় সড়কে অস্ত্র হাতে কার্যত দাপাদাপি করতে দেখা গেল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন বলেন, সনাতনী হিন্দুরা সকলে একসঙ্গে রয়েছেন। 9% হিন্দু যদি পাশে থাকে রামরাজ্য হবে, সেদিন আর বেশি দূর নেই। মিঠুনের সুরে সুর মিলিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। তিনি বলেন, রামনবমী শোভাযাত্রায় অস্ত্র নিয়ে মিছিল হলেই সেটা সাম্প্রদায়িক হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈষম্যমূলক আচরণ করছেন। রেড রোডে দাঁড়িয়ে তিনি বলছেন, এই সরকার সংখ্যালঘুদের সরকার, আর তার প্রেক্ষিতে সনাতনী হিন্দুরা জয় শ্রীরাম বলছেন। এটা আগমনী সুর, রাম রাজ্য গড়া সুর। 2026 সালে রামরাজ্য গড়ব আমরা। এদিন রাজ্য তথা দেশ জুড়ে রামনবমী পালন হয়েছে। বাংলার সর্বত্র অস্ত্র হাতে মিছিল করেছেন বিজেপির নেতা নেত্রীরা। কারো হাতে লাঠি, কারো হাতে শান দেওয়া তলোয়ার দেখা গিয়েছে। ভাটপাড়ায় দেখা গেল সেই অস্ত্রের ঝনঝনানি। রামনবমী অস্ত্র হাতে মিছিল করলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। অস্ত্রের পাশাপাশি তার হাতে দেখা যায় বিশাল আকার একটি গদা। যদিও এতে অন্যায় কিছু দেখছেন না ব্যারাকপুরের এই বাহুবলী নেতা। অর্জুন সিং এর দাবি, হিন্দুদেব দেবতাদের হাতে অস্ত্র থাকে, তাই মিছিলে আমাদের হাতে অস্ত্র থাকাটাই স্বাভাবিক। এই মিছিলে অর্জুনের অনুগামীদের অনেকের হাতে ইসরায়েলের পতাকাও দেখা গিয়েছে। তা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। জবাব দিয়েছেন অর্জুনও। রোহিঙ্গা ইস্যুতে যতই মায়ানমারের সঙ্গে সম্পর্কের অবনতি হোক, মানবিকতার খাতিরে
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত সে দেশের পাশে দাঁড়ালো প্রতিবেশী বাংলাদেশ। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জরুরি ভিত্তিতে ওষুধ, তাবুত, শুকনো খাবার ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকারী দল এবং মেডিকেল টিমও পাঠাতে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। রবিবার 30শে মার্চ বাংলাদেশ সেনাবাহিনী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মায়ানমারকে সাহায্যের কথা জানিয়েছে। সেখানে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন এবং উদ্ধারকারী দলের পূর্ব প্রস্তুতি পরিদর্শন করেছেন। গত 28শে মার্চ স্থানীয় সময় দুপুর 12:50 মায়ানমার ও থাইল্যান্ডে 7.7 মাত্রায় ভয়াবহ ভূমিকম্প হয়। তাতে মায়ানমারের মৃতের সংখ্যা ইতিমধ্যে 16,000 পেরিয়েছে। ধ্বংসস্তূপে যারা আটকে তাদের বেশিরভাগেরই আর প্রাণে বাঁচার সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন উদ্ধারকারীরা। ভূমিকম্পের ফলে মায়ানমারে খাদ্য, জল সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিবেশী মায়ানমারের এই বিপর্যয়ে বাংলাদেশে মর্মাহত এবং তাদের সহায়তা প্রদানে বদ্ধপরিকর। উদ্ধার কার্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর 20 সদস্যের একটি বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং দমকল ও বিপর্যয় মোকাবেলা দলের 10 সদস্যের একটি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। বাংলাদেশের মানবিক সহায়তা মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমাতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছে সেনাবাহিনী। কারো বাড়ি তৈরি ঋণ, আবার কারো ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল ঋণের বোঝা। সুপ্রিম রায়ে পুরুলিয়ার 450 বেশি শিক্ষক শিক্ষিকা চাকরিহারা। তাদের মধ্যে যারা ব্যাংকের ঋণ নিয়ে বাড়ি তৈরি করছেন বা জমি কিনেছেন কিংবা কোনো ব্যক্তিগত কাজে পার্সোনাল লোন নিয়েছেন, তারা এখন চরম বিপাকে। চলতি মাসে বেতন হয়ে যাওয়া ইএমআই এর হয়তো অসুবিধে হবে না, কিন্তু পরের মাস থেকে কিভাবে তারা ঋণের কিস্তি দেবেন তা বুঝতে পারছেন না। জয়পুর মণিপুর হাই স্কুলের এসএসসির পরীক্ষায় উত্তীর্ণ নবম দশম শ্রেণীর ইংরাজি শিক্ষক জগন্নাথ রায় বছরখানেক আগে বাড়ি তৈরির জন্য 20 লক্ষ টাকা লোন নিয়েছিলেন। 3 মাসে এখন তাকে 17,293 টাকা কিস্তিটা আনতে হয়। তাছাড়া এখনো সম্পূর্ণভাবে বাড়ি তৈরি হয়নি তার। পুরুলিয়া শহরের বাসিন্দা ওই শিক্ষকের কথাই বাড়ি এখনো সম্পূর্ণ করতে পারেনি। প্রায় 20 লাখ টাকা লোন নিয়েছিলাম, প্রতি মাসে এখনো 17,000-এর বেশি ইএমআই দিতে হয়। এরপর থেকে কিভাবে দেব কিছুই বুঝে উঠতে পারছি না। ওই স্কুলেরই নবম দশম উপযুক্ত যোগ্যতা সম্পন্ন অঙ্কের শিক্ষক সুব্রত মাহাতো, তিনি 17 লক্ষ টাকার ঋণ নিয়ে বাড়ি তৈরি করেছেন। দুই মাসে প্রায় 16,000 টাকা ইএমআই দিতে হয় তাকেও। প্রতি মাসের 29 তারিখে সেই টাকা কাটে। তার বেতন প্রায় 48,000 টাকা। মানবাজার থানার ভালোবাসার গ্রাম পঞ্চায়েতের মাতৃকেন্দ্রের শিক্ষক কিভাবে ওই লোনের টাকা পরিশোধ করবেন বুঝে উঠতে পারছেন না। তার কথায় চাকরিহারা হয়ে অথই জলে পড়ে গেলাম, বাড়ি হয়ে গিয়েছে কিন্তু বাড়ির ঋণ কিভাবে শোধ করবো বুঝে উঠতে পারছি না। এরকমই আরেক শিক্ষক বাংলার চেলিয়ামা বিজলিপ্রভা হাই স্কুলের এসএসসির নবম দশম উত্তীর্ণ পাড়ার উদয়পুরের চিত্রার বাসিন্দা বিজয় মাহাতো। তার কথায় পারচেস কাম হোম এই বিভাগে আমি 13 লাখ টাকা লোন নিয়েছিলাম। পুরুলিয়া শহরের সাহেববাদের পাশে সাউথ লেক রোডে জমি কিনেছি, এখনো বাড়ি শুরু করিনি। 49,000 টাকা মতো বেতন পাই, 12,000 টাকা করে ইএমআই দিতে হয়। মাস পয়লাতেই এই টাকা কাটে। আগামী মাস থেকে কিভাবে দেব কিছু বুঝে উঠতে পারছি না। পরিবারের একমাত্র রোজগেরের সদস্য পুরুলিয়া 2 নম্বর ব্লকের ছড়রা এই স্কুলের শিক্ষক সোমনাথ বন্দ্যোপাধ্যায়। রঘুনাথপুরের বাসিন্দা, রসায়ন বিভাগে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন একাদশ দ্বাদশ শ্রেণীর ওই শিক্ষক 21 লক্ষ টাকা ঋণ নিয়ে রেখেছিলেন বাড়ি তৈরির জন্য। রঘুনাথপুরে সেই বাড়ি তৈরি করেছেন। ফি মাসের 30 তারিখ ইএমআই কাটে। মাসিক কিস্তির 18,000 কিভাবে মেটাবেন তা বুঝতে পারছেন না।